এটা তো না মানে কোয়ালিটি আসলে এটা তো বিগ সাইজ, অনেক বড় সাইজ। এখন সব কেটে দেওয়া হয়েছে বলে তো এই যে এটা যেমন আপনার 2020-এ হচ্ছে ও রিজার্ভ চ্যাম্পিয়ন ছিল কিন্তু ও আচ্ছা, শোতে আমাদের এনপিএবি শোতে। ইভেন এবার যে মেলটা গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে ওরই ছেলে এবার আমাদের 23-এর শোতে যে চ্যাম্পিয়ন হয়েছে। কারণ ফ্যান্টেলের মেন ব্যাপারটা হচ্ছে কি ওর টেইল বডি এই সবগুলোর মধ্যে ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স বার্ড হতে হবে। দেখা গেছে যেমন ফ্যান্টেলের একটা ইয়ে আছে, ওর যে দাঁড়াইলে ওর যে হেডটা এই যে টেইলের মাঝামাঝি পর্যন্ত ওর ইয়াটা থাকবে। দেখা গেছে বডির চেয়েতে টেইলটা যদি বেশি বড় হয়ে যায় ওইটা ব্যালেন্স থাকবে না, আবার বডির তুলনায় যদি টেইল বেশি ছোট হয়ে যায় তাহলে ওইটাও কিন্তু ডিসকোয়ালি হয়ে যাবে। মানে এর স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা আর কি। তারপরেও 19-20 একটু হতে পারে, একদম 100-এ 100 তো সবসময় ইয়া করা যায় না। পায়ের ফেদারের ব্যাপারে কি আছে? পায়ের ফেদারটা হচ্ছে কি যে আমার অনেক বড় ফেদার লাগবে ফ্যান্টেল, এইটা না। ওর যে নখগুলা কভার থাকতে হবে, যাতে নখগুলা ডাইরেক্ট এই নখ দেখা না যায়, নখগুলো কভার থাকতে হবে। আর মোটামুটি ওর পায়ের ইয়াটা কভার থাকতে হবে। হ্যাঁ, যে অনেকে মনে করে যে অনেক বড় বড় ফেদার হইলে মনে হয় সেটা ভালো, আসলে ওইটার হইলে হয়তো বা দেখতে ভালো লাগে, কিন্তু আমার একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আপনি ধরেন তাহলে যে অনেক বড় ফেদার থাকতে হবে এটা না। ওর মোটামুটি পাটা কভার থাকতে হবে, পায়ের আঙ্গুলগুলো এবং ইয়াগুলো। এটা ছিল 20-এর রিজার্ভ চ্যাম্পিয়ন মেল। আর আমি দেখাচ্ছি ওরই ছেলে, সেটা হচ্ছে 23-এ গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে এটা এবার। শর্ট এই যে এটা হচ্ছে ওই মেলটার বেবি, ওর ছেলে আর কি। হ্যাঁ, এটা এখন তো মল্টিংয়ে, আর লেজ কেটে দিছিলাম ব্রিডিংয়ের জন্য। এটা হচ্ছে 2023-এর আমাদের এনপিএ বির হচ্ছে গ্র্যান্ড চ্যাম্পিয়ন ছিল এই 23 সালে। হ্যাঁ, 23 সালে। এটা মেল। আচ্ছা, এবার বলেন দিন ভাই, হচ্ছে যে এই যে শীতের সময় এখন যে ব্রিড করাবেন, ব্রিডের জন্য দিছেন, হচ্ছে যে শীতে তো সাধারণত বাচ্চা কাচ্চা করলে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। আমরা দেখি পর্যাপ্ত পরিমাণ বাচ্চা কিন্তু এই নভেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত হয়, কিন্তু এই সব থেকে বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে যে মশার কাপড় সহ অন্যান্য পক্স টক্স এতে হ্যান্ডিবান্ডি আছে, আর সালমোনেলাটাও একটু বেশি হয়। তা হচ্ছে যে এর এক্সট্রা কেয়ার কি হতে পারে, যেগুলো আমরা বলতে যেমন আপনার বেবির ক্ষেত্রে যেটা আমি করি যে শীতের মধ্যে দেখবেন কবুতরের পানিটা একটু কম খেতে চায়, তো সেই ক্ষেত্রে আমার লফটের শীতের যেই কয়েকটা মাস থাকে এটা আমি কি কুসুম গরম পানি দিই। আর দ্বিতীয়ত বিশেষ করে রাত্রে যে বেবিগুলো আমি চেক করি যে আপনার কোনো দেখা গেছে খাবার খাওয়াইছে কিন্তু পানির পরিমাণটা কম, তো ওই সময় আমি একটু কুসুম গরম পানি ওদেরকে দিয়ে দিই, হয়তো নিজে থেকে একটু দিয়ে দিই, হয়তো বা একটু অটোজাইম অ্যাড করি সাথে, যাতে ডাইজেস্টটা ভালো হয় এইটা। আর হচ্ছে আপনার আলাদা মেডিকেশন কি করেন নিয়মিত? এরকম কোনো মেডিকেশন নিয়মিত আমি তো আপনার 3 মাস পর পর যেটা হচ্ছে মেন করি যে কৃমির ডোজটা মাস্ট 3 মাস পর পর। আর ওই সময় ওর যেমন কৃমির ডোজের পরে আপনার জিঙ্ক এবং মাল্টিভিটামিন, তারপর 15 দিনের মাথায় যে বুস্টার ডোজটা কৃমির ডোজ আবার দেই, তারপরে লিভার টনিক, এরপরে পর্যায়ক্রমে আপনার এডি, তারপর হচ্ছে আপনার ক্যালসিয়াম, তারপর আয়রন, এগুলোর এই কোর্সটাই আমি করি 3 মাস পর পর। আচ্ছা, এটা গেল মেডিকেশন।
আর খাবার প্রস্তুতিটা কেমন হয়, মানে খাবারের প্রিপারেশনটা কি হয়, কি খাবার দেন? খাবারের তো ভাই ওই যে মিক্সার খাবারটা, এখন শীতের সময় একটু তেল বীজ যেটা ওইটার পরিমাণটা একটু, সানফ্লাওয়ার, কুসুম ফুল, হ্যাঁ এই কুসুম জাতীয় ফুল, তারপর চীনা এই টাইপের কিছু তেল বীজ আছে, এটা একটু পরিমাণে এগুলো বাড়াই তো দিই। এখন এত দাম, মানুষ তো শুধু গম আর ভুট্টা ভাঙা ছাড়া আর কিছু খাওয়া যায় না। এখন ভাই কবুতরের কোয়ালিটি ঠিক রাখতে গেলে বা ভালো ব্রিডিং করতে হলে তো আপনার খাবারের মান ভালো রাখতেই হবে। আর আমার মনে হয় যে তুলনামূলক এই খাবারগুলো কমও লাগে, মোটা খাবারগুলো। হ্যাঁ বড় ইয়াটা এই হচ্ছে যে ভুট্টা ভাঙা আর গম বেশি লাগে, নষ্ট আপনার হয় বেশি। গমের যদি দাম ওইভাবে ইয়া করেন, গমও তো এখন মনে হয় 50 টাকা কেজি হয়ে গেছে। এখন দেখা গেছে আপনার মিক্সচারে দেখা গেছে যদি ওই 60-65 পড়ে, তাহলে শুধু গম খাওয়ানোর চেয়ে তো আমার মিক্সচার বেটার না? আমার গমে তো 50 টাকা খরচ হচ্ছে, কিন্তু ওইটাই তো আমি সব কিছু পাচ্ছি না। এখন যাই হোক, কষ্ট হলেও কবুতরের মান ঠিক রাখতে হলে তো আমার খাবারের ইয়াটা ভালো দিতে হবে, খাবারের মানটা। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আসলে তো কিছু কিছু কবুতর তো বিক্রি করতে হয়, হ্যাঁ, তা করতে হয়, তা আপনি তো এটা আপনাদের কবুতর তো আপনার বাজারে নেন না, আবার বিক্রির জন্য ফেসবুকেও দেখি না যে বিক্রি পোস্ট দিচ্ছেন, তাহলে আপনি দুপুরে আর বিক্রি করতে হলে কিভাবে করেন, আপনার ওয়েটা কি? এখন আমাদের তো আল্লাহর রহমতে যে ভাই ব্রাদার যারা আছে এটা সবাই জানে। এরা জানে, এবং যার যেটা লাগে নক করে, তখন সেলের থাকলে পারে তখন তো জানানো হয়। আর এখন আর একটা যেটা হচ্ছে যে কোয়ালিটি ব্রিড, ধরেন যারা আছে যে না আমি কোয়ালিটি ব্রিড নিব, এখন শোতে চ্যাম্পিয়ন হওয়ার পর তো আলহামদুলিল্লাহ, মানে একটা শোতে চ্যাম্পিয়ন হওয়া মানে কি আপনার কাছে বেস্ট বারটাই আছে, এই জন্যই আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। তো এখন যদি কারো ইয়া থাকে যে না আমার কোয়ালিটি বেস্ট লাগবে, সে কিন্তু জানতেছে যে হ্যাঁ অমুক ভাইটা চ্যাম্পিয়ন হয়েছে বা অমুক ভাইটা রানার আপ হয়েছে, তারা কিন্তু কোয়ালিটি ব্রিড চাইলে যে হ্যাঁ বাইরে তাহলে নক করি, তো সবাই ওইভাবেই নক করে যে চায়। তো ওই সময় যদি তাদের ধরেন এই কালারটা লাগবে বা এইটা লাগবে, ওরকম থাকলে পারে তখন। আচ্ছা, আর এই যে আমাদের দেশের কবুতর সেক্টরে যে একটা হচ্ছে যে দুরবস্থা, কবুতর সেল নেই, আর হচ্ছে যে মানুষ এদিক থেকে বিমুখ হচ্ছে, আমরা জানছি, ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে আমরা জানছি। তা আপনি একজন বড় ব্রিডার হিসেবে বাংলাদেশের কবুতর সেক্টরকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া বা একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসার জন্য কি পদক্ষেপ হতে পারে বলে আপনি মনে করেন? ভাই পদক্ষেপ, মেইন ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের যে মার্কেটটা, এটা কিন্তু একটা মানে অনেক আগের থেকেই মানে হজবরল মার্কেট, বা সবাই দেখা গেছে একটা কালার বা নির্দিষ্ট একটা ব্রিড